ঠিক রাজনীতিকে উদিত হতেই দিচ্ছেন না, তারা রাজনীতিকে কলুষিত করেছেন। বিশেষভাবে ধর্মের নামে অধর্ম উগ্রবাদী রাজাকারের রাজনীতিকে তারা প্রশ্রয় দিয়ে, পৃষ্ঠপোষকতা দিয়ে রাজাকারদের গোপনাঙ্গের হয়ে কাজ করছি না। আমরা ইনসানিয়াত বিপ্লব প্রথম থেকে বাধার সম্মুখীন হচ্ছি, আমাদের সমাবেশ করতে দেওয়া হচ্ছে না। আত্মক দুর্বলতা, তিনি যে আসনে আছেন সেটা কোনো ব্যক্তিগত আসন নয়, সেটা কোনো দলীয় আসন নয়, সেটা রাষ্ট্রের এবং এখানে সব মানুষের সবার ধর্মের জীবনের অধিকারের গণতন্ত্রের সাথে ইতিহাসের সাথে মারাত্মকভাবে জড়িত। কিন্তু তার এই কথাটা অত্যন্ত মারাত্মক রকমের দুঃখজনক। সেটা দিয়ে বোঝা যায় যে তিনি আসলে দেশ, রাষ্ট্র, গণতন্ত্র, দেশের ভবিষ্যৎ নিয়ে আসলে বুঝতেই পারেন নাই। তার এটা রাজনৈতিক অজ্ঞতার পরিচয় এবং জনগণের সাথে তার সম্পর্কহীনতার পরিচয়। এটার জন্য আমরা খুবই দুঃখিত এবং মর্মাহত। আমরা আসলে একটা দল তো প্রশ্ন নয়, মূলত আমরা প্রথম দাবি তোলার পর সবাই এখন আস্তে আস্তে বুঝতে পারতেছেন যে তারা দেশকে ধ্বংস করছেন, ধর্মকে ধ্বংস করছেন, তারা একটা বিশেষ দলকে পৃষ্ঠপোষকতা করছেন, তারা কতিপয় জঙ্গিবাদী দলকে রাষ্ট্রীয় প্রশ্রয় দিচ্ছেন। এই জন্য এখন আরো অনেকেই বুঝতে পারছেন, নিবন্ধিত 49টা দলের মধ্যে এখন 35টা দলেই এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছেন। আমরাও নির্বাচন চেয়েছি প্রথম থেকে, এবং এই জন্য আমরা আরেকটা শর্ত বলেছিলাম যে দেশে যেহেতু নিরাপত্তার পরিস্থিতি নাই, ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার পরিবেশ নেই, এবং অপরদিকে 1,20,00,000 নাগরিক বাহিরে সবার ভোটাধিকার, সবার নাগরিকত্ব নিশ্চিত করার জন্য এবং সত্যিকারের গণতন্ত্র আনার জন্য সব মানুষ, সব নাগরিক যেন ভোট দিতে পারেন, তাই আমরা প্রস্তাব করেছিলাম ডিজিটাল ভোট, মোবাইলের মাধ্যমে ভোট, থাম্বের মাধ্যমে ভোট, যাতে করে প্রতিটি নাগরিক ঘরে বসে ভোট দিতে পারেন। এবং কর্মব্যস্ত মানুষরা ওখানে গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা সম্ভব নয় এবং নিরাপত্তাও নাই। তাই এভাবে যদি ভোট হয় তাহলে আবার গণতন্ত্র পুনরুজ্জীবিত হবে। এবং সেটার জন্য আরও শর্ত হচ্ছে যে তাদেরকে অবশ্যই দলনিরপেক্ষ এবং পক্ষপাত মুক্ত হতে হবে, এবং নির্বাচন কমিশনকেও দলনিরপেক্ষ পক্ষপাত মুক্ত হতে হবে, এবং সেনাবাহিনীর প্রত্যক্ষ নিরাপত্তার তত্ত্বাবধান থাকতে হবে। সরকার যদি দলনিরপেক্ষ না হয়, পক্ষপাত মুক্ত না হয়, পক্ষপাত দুষ্ট হয়, কোনো বিশেষ দলকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়ে অন্যদের অধিকার স্বাধীনতা হরণ করে, তাহলে এবং সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এমনকি নির্বাচন কমিশনকেও আমরা পক্ষপাত দুষ্ট দেখতে পাচ্ছি। তারপরেও যেহেতু এখন তারা ক্ষমতায় আছেন, তারা তো এখন নির্বাচিত সরকার ছাড়া ক্ষমতা হস্তান্তর করারও এই মুহূর্তে খুব একটা বেশি অবকাশ নাই। তাই যদি ডিজিটাল নির্বাচন হয় দুর্নীতি কম হবে, এবং আমরা যদি সব দল মিলে, যে কোনো দলকে পক্ষপাত করা যাবে না, সরকারি পৃষ্ঠপোষকতায় আগের মতো কোনো দলকে ক্ষমতা এনে দেওয়ার জন্য, রাষ্ট্র জবরদখল করার জন্য চক্রান্ত করা যাবে না। আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি, সব দলগুলো যদি সঠিক নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ হই, তাহলে মোটামুটি কিছুটা গণতন্ত্রের উত্তরণ, গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্রকে আবার ফিরিয়ে নেওয়া সম্ভব। সরকার ক্ষমতা আসার শুরু থেকেই অর্থনৈতিক ধ্বংস করছে, রাষ্ট্রকে দলীয়করণ করছে, কলকারখানা, শিল্প কারখানা দলীয়করণে বন্ধ করে দিচ্ছে, লক্ষ লক্ষ মানুষ, প্রায় 28 লক্ষ মানুষ চাকরিচ্যুত হয়েছে, ঘরে ঘরে হাহাকার। এভাবে তারা আসলে অর্থনীতি বুঝেন সেটা আর কোনো প্রমাণ নাই। যদি তা হতো, তারা যদি অর্থনীতি বুঝতেন, কেউ বেকার হতো না, চাকরিচ্যুত হতো না, রাষ্ট্র শিল্প কারখানা অফিস আদালত দলীয়করণ হতো না, জননিরাপত্তা রক্ষা করতেন। নিরাপত্তার সাথে অর্থনীতি জড়িত অনেক গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, এবং নতুন বিনিয়োগ হচ্ছে না, মুদ্রাস্ফীতি বেড়ে গেছে, দ্রব্যমূল্য বেড়ে গেছে, এবং তাদের এই বর্তমান বাজেটে গরিবের কোনো কথা নাই, কৃষক শ্রমিকের কোনো উদ্ধারের পথ নাই, কর্মসংস্থানের কোনো পথ নাই, বেকার লক্ষ লক্ষ যুবকদের কোনো কর্মসংস্থানের পথ নাই, এবং শেয়ার বাজার রক্ষার কোনো পথ নাই, অর্থনীতিকে উদ্ধারের কোনো পথ নির্দেশনা নাই। এবং এভাবে তাদের এই বাজেট এটা আরো ক্ষতি করবে। বিশেষভাবে দুস্থ এবং বৃদ্ধ, বিধবা, যারা বিপন্ন মানুষ আছেন, তাদের যে মাসিক ভাতা, সেটারও কোনো সংস্থান নাই। এভাবে এটা আরো মুদ্রাস্ফীতি বাড়াবে। এমনিতেই $2 লক্ষ কোটি ঘাটতি বাজেট। এভাবে এগুলো আসলে তাদের যারা ক্ষমতাসীন উপদেষ্টার মধ্যে যারা দলীয় উপদেষ্টা আছেন, বিশেষ একটা তাদের পৃষ্ঠপোষকতা প্রাপ্ত দল, সেই দলের নেতৃবৃন্দের, সেই দলের উপদেষ্টাদের হাজার হাজার কোটি টাকার দুর্নীতি লোপাট হয়ে যাচ্ছে। তো এইভাবে আসলে তাদের মধ্যে দিয়ে অর্থনীতি কেবল প্রতিদিনই ধ্বংস হচ্ছে, দেশে ক্রাইসিস বাড়তেছে এবং মানুষ সীমাহীন কষ্টে আছে। তো এই বাজেট মুক্তি আসবে না, অর্থনীতি পুনরুজ্জীবিত হবে না, এই বাজেট গরিবের দুঃখ দূর করবে না, এটা জনদরদী নয়, জনবান্ধব নয়, অর্থনৈতিক বান্ধব নয়। এটা আসলে অর্থনীতিকে আরো ধ্বংসের দিকে নিয়ে যাবে, মূল্যস্ফীতিকে আরো বাড়াবে, এবং জনগণের মধ্যে ক্রাইসিস, রাষ্ট্রের মধ্যে মারাত্মক অর্থনৈতিক ক্রাইসিস তৈরি করবে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আসলে খুবই ভয়ঙ্কর, খুবই মারাত্মক। দেশের রাষ্ট্রীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব পর্যন্ত ধ্বংসের সম্মুখীন। তারা বলেছেন যে জাতিসংঘের এই
চাপে তারা ওই করিডোর দিচ্ছেন রোহিঙ্গাদের, কিন্তু এখন জাতিসংঘ সেটা গতকাল অস্বীকার করেছে। তো এইভাবে আমরা দেখতেছি তারা মিথ্যার পর মিথ্যা বলছেন, ধোকার পর ধোকা দিচ্ছেন, স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করছেন, যেটার অধিকার অর্থাৎ জননির্বাচিত গণতান্ত্রিক সরকার ছাড়া, জনগণের ম্যান্ডেট ছাড়া কেউ নীতিগত কোনো চুক্তি, নীতিগত কোনো এই সিদ্ধান্ত নিতে পারেন না, পোর্ট দিয়ে দিচ্ছেন এবং আরো অনেক ধরনের অনাচারে তারা লিপ্ত হয়েছেন। তো এইভাবে মূলত রাজনীতি নাই এবং তারা সঠিক রাজনীতিকে উদিত হতেই দিচ্ছেন না, তারা রাজনীতিকে কলুষিত করেছেন। বিশেষভাবে ধর্মের নামে অধর্মগ্রবাদী রাজাকারের রাজনীতিকে তারা প্রশ্রয় দিয়ে, পৃষ্ঠপোষকতা দিয়ে, এবং তারা নতুন যে দল তৈরি করেছেন সেটার দুর্নীতি, সেটারও রাজাকারদের গোপনাঙ্গের হয়ে কাজ করছে। এভাবে রাজনীতি এখন বাংলাদেশে মারাত্মকভাবে দূষিত, কলুষিত। আমরা ইনসানিয়াত বিপ্লব প্রথম থেকে বাধার সম্মুখীন হচ্ছি, আমাদের সমাবেশ করতে দেওয়া হচ্ছে না, আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, এভাবে সব জায়গায় কণ্ঠাসা করে রাখা হয়েছে। এই জন্য তারা তাদের কিছু পালিত পোষা দল ছাড়া আসলে সবার নাগরিক অধিকার, সবার রাজনৈতিক অধিকার স্বীকার করছেন না, কাজকর্ম একত্র দিচ্ছেন না, জনগণের কাছে পৌঁছতে দিচ্ছেন না। এইভাবে করলে আসলে গণতন্ত্র পুনরুজ্জীবিত হবে না এবং সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। তো এই জন্য তারা নিজেরাই রাজনৈতিক পরিবেশকে কলুষিত এবং দূষিত করছেন এবং অগণতান্ত্রিক একটা ফেসিবাদী পরিবেশ তৈরি করছেন, একটা আতঙ্কজনক স্বৈরাচারী পরিবেশ তৈরি করেছেন। অনেক নিউজ হাউস বন্ধ হয়ে গেছে, তাদের মতের বাহিরে সত্য তুলে ধরতে সেসব সাংবাদিকদের উপরে আক্রমণ হচ্ছে, চাকরিচ্যুত হচ্ছে, বিভিন্ন রকমের এই হুমকি ধমকি দেওয়া হচ্ছে। একটা কণ্ঠরোধমূলক একটা মারাত্মক পরাধীন পরিবেশ তৈরি হয়ে গেছে।